হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? একদম। তাহলে আমরা শুরু করি নাকি? ওকে। গৌড় মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের পক্ষ থেকে সকলকে স্বাগত। 7 দিন ব্যাপী জিওস্পেশিয়াল টেকনোলজি ফর রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা যেটাকে সাধারণভাবে বুঝি জিও ইনফরমেটিক্স বা রিমোট সেন্সিং জিআইএস, এই বিষয়ের ওপরে 7 দিনের একটি জব ওরিয়েন্টেড ইন্টার্নশিপ প্রোগ্রাম গৌড় মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগ আয়োজন করতে চলেছে। আজকে তার প্রথম দিন। ব্লেন্ডেড মোডে এটি হচ্ছে, অর্থাৎ অনলাইন অফলাইনের কম্বিনেশনে হবে। এটা মূলত ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর উপরে ভিত্তি করে যে আন্ডার গ্রাজুয়েট কোর্সে ছেলেমেয়েরা ভর্তি হয়েছে তাদের যে ইন্টার্নশিপ প্রোগ্রাম বা অ্যাপ্রেন্টিসশিপ যে প্রোগ্রামগুলো তাদের কারিকুলামে দেওয়া হয়েছে, সেটাকে লক্ষ্য রেখেই মূলত এটাকে আমরা ডিজাইন করেছি, যাতে করে ছেলেমেয়েরা আন্ডার গ্রাজুয়েট কোর্স চলাকালীন তাদের যে কোর ফিল্ড, অর্থাৎ তারা জিওগ্রাফি স্টুডেন্ট, তো সেই জিওগ্রাফির যে কেন্দ্রীয় মানে অ্যাপ্লাইড সেন্সে আমি বলি, যে বিষয়গুলো, যে স্কিলগুলো তাদেরকে আহ, এখনকার জব মার্কেটে অনেক বেশি সুবিধা করে দেবে, সেরকম একটি বিষয় কিন্তু এই রিমোট সেন্সিং জিআইএস বা জিও ইনফরমেটিক্স। তো আমরা সেইটাকেই টার্গেট করেছি এবং আমরা খুব লাকি যে আমরা ইনভাইট করেছিলাম এই প্রোগ্রামটা করার জন্যে মিস্টার অয়ন ঘোষ মহাশয়কে। উনি জিআইএস প্রফেশনাল, ওয়েস্ট বেঙ্গলে খুব রিনাউন্ড একজন ব্যক্তি এবং আইটি পার্সোনেল। তো তিনি এটাকে অ্যাকসেপ্ট করেন এবং আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং এই ইন্টার্নশিপটা করার জন্য তিনি এবং তার যে সংস্থা, অর্থাৎ জিওটেক সলিউশনস, এটা করছে। তিনি ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন আগামী 10 তারিখ থেকে টানা 4 দিন গৌড় মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে উনি প্রেজেন্ট থাকবেন এবং এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা উনি করবেন। তো আমি তাকে আরেকবার ওয়েলকাম করছি। এই প্রসঙ্গে একটু বলে রাখি যে তার সঙ্গে এবং তার সংস্থার সঙ্গে গৌড় মহাবিদ্যালয় মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা যেটাকে আমরা মৌ বলে থাকি সেটা করতে চলেছে। তার কারণ হচ্ছে আমরা এই জিও ইনফরমেটিক্স এর উপরে একটা ডিপ্লোমা কোর্স রান করতে যাচ্ছি। আহ, সেটা 6 মাসের কোর্স হবে। তো সেই কোর্সটার কে সাকসেস করার জন্য তিনি এবং তার সংস্থা আহ, অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। তো তার জন্যও তাকে অগ্রিম ধন্যবাদ। আহ, তো আমি মিস্টার অয়নবাবুর সম্পর্কে ছোট্ট করে কিছু না বললেই নয়। আহ, তিনি বর্তমানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগে ক্যাড জিআইএস সেন্টার, সেখানকার স্পেশাল ইনভেস্টিগেশন ডিভিশনে জিআইএস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। কিন্তু তিনি বাই চয়েস তিনি আহ, এই ছেলে মেয়েদের সঙ্গে জিআইএস এবং জিও ইনফরমেটিক্সের উপরে ট্রেনিং করাতে পছন্দ করেন। তো তার একটু কর্মের ব্রিফ যদি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে যে তিনি বিভিন্ন ভারতবর্ষের কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, এই ধরনের রিনাউন্ড ইনস্টিটিউশনগুলোতে উনি জিআইএস এর উপরে ট্রেনিং এবং কোচিং দিয়েছেন। আমি কয়েকটা নাম বলছি, যেমন আইআইটি ইন্দোর, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, টেকনো ইন্ডিয়া কলেজ টেকনো অ্যান্ড অফ টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, টেকনো ইন্ডিয়া কলেজ অফ টেকনোলজি বাটানগর, ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, জিআইএস অ্যান্ড জিপিএস ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট ব্যান্ডেল,
সার্ভে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউশন হুগলি, বিবেকানন্দ কলেজ ফর উমেন্স বেহালা জিওগ্রাফি ডিপার্টমেন্ট, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ডাইরেক্টরেট অফ ডিস্টেন্স এডুকেশনের যে জিওগ্রাফি ডিপার্টমেন্ট, ঝাড়খণ্ড মাইনিং অ্যান্ড এক্সপ্লোরেশন কর্পোরেশন লিমিটেড, মিনিস্ট্রি অফ মাইনিং, গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড, সিকিম অ্যালপাইন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, অ্যাডামাস ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড জিওস্পেশাল সায়েন্স, বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ, গোখেল মেমোরিয়াল কলেজ, কোচবিহার কলেজ ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, এতগুলো ইনস্টিটিউটের সঙ্গে উনি ইতিমধ্যেই ইন্টার্নশিপ বা জিআইএস জিও ইনফরমেটিক্স ট্রেনিং দিয়েছেন এবং যুক্ত আছেন। তো তাকে পেয়ে গৌড় মহাবিদ্যালয় এবং গৌড় মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগ কৃতজ্ঞ। তাকে আবারও গৌড় মহাবিদ্যালয়ের পরিবারের তরফ থেকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি আমাদের গৌড় মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের বর্তমান যে বিভাগীয় প্রধান ডক্টর সত্যজিৎ পাল মহাশয়, তাকে একটু এই ইন্টার্নশিপের ব্যাপারে বলার জন্য অনুরোধ করছি। তারপরে আমরা মূল আলোচনাতে যাব। ধন্যবাদ সাইফুজ্জামান স্যার। মাইক ক্যামেরাটা অন করো একটু। আমার এখানে ইসের সমস্যা দেখা যাচ্ছে ক্যামেরাতে, একবার চেষ্টা করলাম। তো প্রথমেই ধন্যবাদ সাইফুজ্জামান স্যারকে একটি জব ওরিয়েন্টেড ইন্টার্নশিপ প্রোগ্রামটি পুরো পরিকল্পনা আর কি করার জন্য, যেটা ভবিষ্যতে এবং বর্তমানেও প্রচণ্ড উপযোগী এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে, তাদের কর্মক্ষেত্রে হোক, তাদের একাডেমিক ক্ষেত্রেই হোক, বিভিন্ন জায়গায় এই জিআইএস বা রিমোট সেন্সিং এর যে অ্যাপ্লিকেশন পার্টটা, সেটা বিভিন্নভাবে তারা ভবিষ্যতে লাগবে। এরকম একটি কোর্স অফার করার জন্য এবং কোর্সটাকে আর কি বলতে গেলে তারই মস্তিষ্ক প্রসূত কোর্স, ধরতে গেলে তারই প্রস্তাবনা, এবং তাতেই সব থেকে যেটা আমরা আর কি গৌড় মহাবিদ্যালয়ের এবং গৌড় মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের থেকে আমরা প্রথমেই যাকে মানে স্বাগত এবং জানাতে চাই যে অয়ন ঘোষ বাবুকে, তিনি আমাদের প্রস্তাবনায় সাড়া দেন এবং তাকে তিনি এই কোর্সটি পরিচালনা পুরোপুরি করার জন্য সম্মত হন। এই যে কোর্সটি মূলত এখানে কিন্তু বেসিক যেটা আমি দেখলাম জিআইএস থেকে শুরু করে বা রিমোট সেন্সিং কনসেপ্ট থেকে শুরু করে এবং তার অ্যাডভান্স পর্যন্ত, এবং শুধুমাত্র এখানে শুধুমাত্র সফটওয়্যার বা শুধুমাত্র ঘরে বসে কাজ নয়, এখানে কিছু ফিল্ড ওয়ার্কের কাজ রয়েছে, যেটা আমি মনে করি যে ছাত্রছাত্রীদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জিআইএস বা রিমোট সেন্সিং এর কথা যখনই শুনে থাকি, সেটা শুধুমাত্র শুনে থাকি মানে বুঝতে পারি যে কম্পিউটারে বসে কাজ, সেখানে সফটওয়্যারের মাধ্যমে কাজ করা। কিন্তু এখানে যেটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিংও বটে, যেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ফিল্ডে গিয়ে কি করে ম্যাপিং করতে পারবো, সেখান থেকে ডেটা কালেক্ট কি করে করতে পারবো, এই বিষয়টি এখানে অত্যন্ত একটি মানে অংশ রয়েছে। এবং এটি আমি মনে করব যে ছাত্রছাত্রীদের এবং বিশেষ করে ডিপার্টমেন্টেরও কাজে লাগবে ভবিষ্যতে। এবং আরো একবার আমি অয়ন ঘোষ বাবুকে ধন্যবাদ এবং স্বাগত জানাবো ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির পক্ষ এবং গৌড় মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এই কোর্সটিকে চালনা করার জন্য এবং এই কোর্সটিকে পরিচালনা এবং রান করার জন্য। এবং সাইফুজ্জামান যেরকম বললেন যে আগামী দিনে আমাদের যে জিও ইনফরমেটিক্সের একটি ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের একটি ভাবনা চিন্তা রয়েছে, সেখানেই উনি অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে এই কোর্সটিকেই এটা বেস রেখে এবং সেই কোর্সটি যেটি আমাদের জিও ইনফরমেটিক্সের কোর্সটা, সেটা যাতে আরো একটু ডেভেলপ করা যায় বা আরো একটু প্রসার করা যায় ব্যাপারটিকে, সেইটি এই কোর্সের মাধ্যমে হতে পারে। তো এই বলে আমি আমার বক্তব্যকে বেশি দীর্ঘায়িত না করে আমি এই কোর্সের শুভকামনা জানাই এবং কোর্সটি সাফল্যমণ্ডিত হোক এই আশা রেখে
এই কোর্সটির আনুষ্ঠানিকভাবে সূচনা করছি। ধন্যবাদ বিভাগীয় প্রধান ডক্টর সত্যজিৎ পাল মহাশয়কে। আমাদের মধ্যে আমাদের আরেকজন অধ্যাপক উপস্থিত আছেন, ডক্টর প্রবীর দাস। আমি তাকেও দু চার কথা একটু বলতে বলবো, যেহেতু আজকে প্রথম দিন, সেই জন্যই আমি একটু জানতে চাইছি আমার সহকর্মীদের বক্তব্য, যাতে ছাত্রছাত্রীরাও একটু উৎসাহিত হয়। প্রবীর বাবু। হ্যাঁ, ধন্যবাদ সুব্রতজন দা এবং সত্যজিৎ পাল স্যারকে। আমি খুব সংক্ষেপে কিছু বলবো, অনেক বলা হয়েছে সবকিছুই। তো আমি ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ দিচ্ছি যে তারা এই কোর্সে আগ্রহ দেখিয়েছে, এবং আশা করি এই কোর্সটা যেটা ইন্টার্নশিপ, এটা এখন তো কাজে লাগবেই, প্লাস ভবিষ্যতে একটা উন্মুক্ত একটা পথ খুলে দেবে। আমাদের যে এখন যে সিস্টেমেটিক যে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সগুলো হচ্ছে, বা এই যে গতানুগতিক আমাদের যে পড়াশোনা, সেখান থেকে আরেকটু বাইরে গিয়ে যে স্কিল ওরিয়েন্টেড যে কোর্সগুলো, সেগুলোতে কিন্তু আমরা আগে তো পিছিয়ে ছিলাম। এই ন্যাশনাল এডুকেশন পলিসি এই সিস্টেমটা আসার পরে এই দিকগুলো অনেকটাই খুলে গেছে। তো ছাত্রছাত্রীদের বলবো যে তারা যেন মন দিয়ে এটা কোর্সগুলো শুনে, এবং প্রথমত অয়ন স্যারকে ধন্যবাদ জানাই এই আমাদের এখানে সময় দেওয়ার জন্য। তো আশা করছি খুব ভালোভাবে এটা সম্পন্ন হবে, আর ছাত্রছাত্রীরা এটা মন দিয়ে শুনবে, এবং কোনো কিছু যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই সেটা ডিসকাশন করবে। তো আমি আর সংক্ষিপ্ত আর কিছু বলছি না, এই কোর্সটা হচ্ছে সাফল্যমণ্ডিত হোক এই আশা রাখি। আমরা থাকবো সবসময়, আমরা সহযোগিতা করব। তো শুরু তাহলে আসছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রবীর বাবুকে। তাহলে এবার আমরা আমাদের যে আজকের প্রথম ক্লাস যেটা হবে, অয়নবাবু নেবেন। আমি অয়নবাবুকে সরাসরি শুরু করতে বলছি। আমি আমার প্রেজেন্টেশনটা স্টপ করলাম, আপনি এবার শুরু করুন। থ্যাংক ইউ স্যার। সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই ডক্টর সৈফুদ্দিন স্যারকে। দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা সুবিধা অসুবিধা কিভাবে এগোনো যেতে পারে, একদম প্রাথমিক স্তর থেকে আলোচনা করার সাথে সাথে আজকে আমরা সেই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি যেখান থেকে আমরা এই একটা প্রোগ্রাম শুরু করতে চলেছি। আমি ধন্যবাদ জানাই এইচওডি স্যার, জিওগ্রাফি ডিপার্টমেন্টের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রিন্সিপাল স্যার এবং কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, সমস্ত মানুষ, বিজ্ঞ ব্যক্তিদের, ওনাদের সকলের সহযোগিতায় আজকে এই আপনাদের এই প্রচেষ্টা এই রকম একটা জায়গায় পৌঁছেছে। এবং আমি নিজে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই কারণে যে আই এম রিয়েলি অনার্ড টু বি হিয়ার। আমি ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতাটুকু, নিজের যেটুকু মানে জ্ঞান অর্জন করতে পেরেছি, সেইটুকু সকল বাচ্চাদের সাথে যেন আমি শেয়ার করে নিতে পারি। এবং আমার দৃঢ় বিশ্বাস, যদি সমস্ত কিছু মানে ওয়েদার থেকে শুরু করে সমস্ত বিষয় ঠিকঠাক থাকে, আমার দৃঢ় বিশ্বাস আগামী সপ্তাহটা আমরা সকলে খুব আনন্দের সাথে উপভোগ করব এবং অনেক শেখার চেষ্টা করব। আমি আন্তরিকভাবে সেই চেষ্টা, কোনো ত্রুটি রাখবো না, এবং কলেজের সমস্ত মানুষের এবং সমস্ত ছাত্রছাত্রীদের সহযোগিতায় আশা করি আমাদের এই প্রচেষ্টা সফল হবে। সো থ্যাংক ইউ সবাইকে, আর শুভ ঈদের শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা জানিয়ে আমি আজকে আমার যেটুকু বক্তব্য সেটুকু শুরু করছি। তো সবার আগে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। বেশ, আশা করি আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ স্যার। সো আমি যে বিষয়টা আমরা শিখবো সেটা আধুনিক কালে বা আধুনিক সময় কিভাবে যুগোপযোগী, এবং সেটা শিখে ভবিষ্যতে কিভাবে চাকরি পেতে পারি, এবং সেটা জিওগ্রাফির সঙ্গে কতটা ওতপ্রোতভাবে জড়িত, সেই বিষয়গুলি আলোচনা করব। এবং তার সাথে বিষয়টাকে আমরা একটু একটু করে জানবো। বিষয়টা বেশ মস্ত বড়, এরকম কখনোই ভাবা ঠিক হবে না যে একটা ইন্টার্নশিপের মাধ্যমে আমরা সমস্ত বিষয়টুকু শিখে ফেললাম
বা সমস্ত নলেজটুকু জেনে ফেললাম, এটা একটা শুরুর প্রক্রিয়া। এটার মাধ্যমে তোমরা এই বিষয়টা সম্পর্কে জানা শুরু হলো এবং এই বিষয়টা সম্পর্কে আগ্রহ যাতে তৈরি হয় সেই বিষয়টা আমি আপ্রাণ চেষ্টা করব এবং তোমাদের বিষয়টা নিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। তো সবার আগে আমরা জানবো রিমোট সেন্সিং কি। হোয়াট ইজ রিমোট সেন্সিং? রিমোট সেন্সিং ইজ দ্য অ্যাকোয়ারিং অফ ডেটা অ্যাবাউট অ্যান অবজেক্ট উইদাউট টাচিং ইট। মানে কোনো অবজেক্টকে টাচ না করে সেই অবজেক্ট থেকে যখন আমরা ডেটা গ্যাদার করি সেই বিষয়টাকে বলা হয় রিমোট সেন্সিং। যেমন তোমার ঘরে কতগুলো টিউবলাইট আছে বা তোমার ঘরে কতগুলো জানলা আছে, এই বিষয়টা জানার জন্য তোমাকে টিউবলাইট বা জানলাগুলোয় কি টাচ করতে হবে? কখনোই নয়। তুমি তোমার চোখ দিয়ে সেন্স করবে তোমার ঘরে কতগুলো টিউবলাইট আছে বা কতগুলো জানলা আছে, সেই বিষয়টুকু দেখে খুব সহজেই বলে দিতে পারবে যে আমার ঘরে 2টো কি 3টে কি 4টে টিউবলাইট আছে বা জানলা আছে। তো এই বিষয়টাই হলো রিমোট সেন্সিং, খুব সহজ অর্থে, খুব সাধারণ অর্থে। তো রিমোট সেন্সিং কি তোমাদের যদি জিজ্ঞেস করা হয় রিমোট সেন্সিং কি, খুব সহজ উত্তর, কোনো বস্তুকে স্পর্শ না করে সেই বস্তু সম্পর্কে আমরা যখন তথ্য জোগাড় করার চেষ্টা করব সেটাকেই বলা হবে রিমোট সেন্সিং। So what is remote sensing? Remote sensing is the acquiring of data about an object without touching it. মানে কোনো অবজেক্টকে টাচ না করে সেই অবজেক্ট থেকে যখন আমরা ডেটা গ্যাদার করি সেটাকেই বলা হয় রিমোট সেন্সিং। আশা করি তোমাদের এই ছোট্ট বিষয়টুকু পরিষ্কার হলো। বেশ, এইবারে তাহলে আমরা একটু এর পরের বিষয়টায় যাই, যেখানে এই সংজ্ঞাটা একটু দীর্ঘায়িত, কিন্তু দেখে যতটা দীর্ঘায়িত মনে হচ্ছে এটা ততটাই সহজ। শুধুমাত্র আমি যেভাবে বলছি তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলেই দেখবে এখন আমার বলার সাথে সাথেই তোমাদের এই বিষয়টা কেমন তৈরি হয়ে গেছে। রিমোট সেন্সিং ইজ দ্য নন কন্ট্যাক্ট রেকর্ডিং অফ ইনফরমেশন। রিমোট সেন্সিং কি? রিমোট সেন্সিং হলো নন কন্ট্যাক্ট রেকর্ডিং অফ ইনফরমেশন। কোথা থেকে ডেটা কালেক্ট করছি? From ultraviolet, visible, infrared and microwave regions of electromagnetic spectrum. কোথা থেকে ডেটা কালেক্ট করছি বলো? From ultraviolet, visible, infrared and microwave regions of electromagnetic spectrum. Arrays, area arrays. কার সাহায্যে কালেক্ট করছি বলো? ক্যামেরা, স্ক্যানার, লেজার, লিনিয়ার অ্যারেজ, এরিয়া অ্যারেজ। এগুলো কোথায় রয়েছে? এগুলো রয়েছে এয়ারক্রাফটে অথবা স্পেস ক্রাফটে। এগুলো কোথায় রয়েছে বলো? এগুলো রয়েছে এয়ারক্রাফটে অথবা স্পেস ক্রাফটে। আবার তাহলে বলি রিমোট সেন্সিং কি, আমরা সাথে সাথে তোমরা একটু বলতে থাকো। এখানে দেখো 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্নের যদি আমি উত্তর দিতে পারি তাহলেই আমাকে আমার রিমোট সেন্সিং এর ধারণাটা একেবারে জলের মতো তৈরি হয়ে যাবে। সেই 5টা প্রশ্ন শুধু সংজ্ঞা মনে রাখার কোনো দরকার নেই, শুধু এই 5টা প্রশ্ন মনে রাখো। কি কি 5টা প্রশ্ন? হোয়াট ইজ রিমোট সেন্সিং? হোয়াট ইজ রিমোট সেন্সিং? রিমোট সেন্সিং ইজ দি নন কন্ট্যাক্ট রেকর্ডিং অফ ইনফরমেশন। রিমোট সেন্সিং কি? রিমোট সেন্সিং হলো নন কন্ট্যাক্ট রেকর্ডিং অফ ইনফরমেশন। কোথা থেকে ডেটা গ্যাদার করছে? ফ্রম আল্ট্রাভায়োলেট, ভিজিবল, ইনফ্রারেড এন্ড মাইক্রোওয়েভ রিজিয়নস অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। কার সাহায্যে করছে? ক্যামেরা, স্ক্যানার, লেজার, লিনিয়ার অ্যারেজ, এরিয়া অ্যারেজ। এগুলো কোথায় রয়েছে? লোকেটেড অন দ্য প্ল্যাটফর্ম সাচ অ্যাজ এয়ারক্রাফট অর স্পেসক্রাফট। আর এগুলো নিয়ে আমরা কি করি? এগুলো নিয়ে আমরা ভিজুয়াল আর ডিজিটাল ইমেজ প্রসেসিং করি। এগুলো নিয়ে আমরা কি করি বলো? ভিজুয়াল আর ডিজিটাল ইমেজ প্রসেসিং করি। তাহলে তোমরা 5টা প্রশ্ন একটু আমায় বলো দেখি। প্রথম প্রশ্ন হলো রিমোট সেন্সিং কি? দ্বিতীয় প্রশ্ন হলো রিমোট সেন্সিং কোথা থেকে ডেটা কালেক্ট করে? তৃতীয় প্রশ্ন রিমোট সেন্সিং কার সাহায্যে ডেটা কালেক্ট করে? চতুর্থ প্রশ্ন রিমোট সেন্সিং যার সাহায্যে ডেটা কালেক্ট করে সেগুলো কোথায় থাকে? পঞ্চম প্রশ্ন এইগুলো নিয়ে আমরা কি করি। তাহলে কি কি 5টা প্রশ্ন? প্রথম প্রশ্ন হোয়াট ইজ রিমোট সেন্সিং, দ্বিতীয় প্রশ্ন ফ্রম হোয়ার উই আর গেটিং দ্য ডেটা, থার্ড কোশ্চেন বাই হুইচ ইনস্ট্রুমেন্ট উই আর গেটিং দ্য ডেটা, question number 4 instrument located at where, and question number 5 purpose of all those things. তাহলে প্রথম প্রশ্ন কি? হোয়াট ইজ রিমোট সেন্সিং কি?
রিমোট সেন্সিং ইজ দ্য নন কন্ট্যাক্ট রেকর্ডিং অফ ইনফরমেশন। এবারে কোথা থেকে ডেটা রেকর্ড করছি? ফ্রম আল্ট্রাভায়োলেট, ভিজিবল, ইনফ্রারেড অ্যান্ড মাইক্রোওয়েভ রিজিয়নস অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। কোথা থেকে করছি বলো? আল্ট্রাভায়োলেট, ভিজিবল, ইনফ্রারেড অ্যান্ড মাইক্রোওয়েভ রিজিয়নস অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। কার সাহায্যে করছি? ক্যামেরা, স্ক্যানার, লেজার, লিনিয়ার অ্যারেজ, এরিয়া অ্যারেজ। কার সাহায্যে করছি বলো? ক্যামেরা, স্ক্যানার, লেজার, লিনিয়ার অ্যারেজ, এরিয়া অ্যারেজ। এগুলো কোথায় রয়েছে? লোকেটেড অন দ্য প্ল্যাটফর্ম সাচ অ্যাজ এয়ারক্রাফট অর স্পেসক্রাফট। এগুলো কোথায় থাকছে বলো? এগুলো থাকছে হচ্ছে এয়ারক্রাফটে অথবা কোথায় বলো? স্পেসক্রাফটে। তাহলে রিমোট সেন্সিং এর ডেফিনেশন একেবারে জলের মতো ক্লিয়ার আশা করি। আমার দৃঢ় বিশ্বাস রিমোট সেন্সিং এর ডেফিনেশন তোমাদের কাছে একেবারে পরিষ্কার। তো আমরা এর তাহলে পরবর্তী অংশে আসি। তাহলে পরবর্তী অংশ কি? ডেটা কালেকশন। ডেটা কালেকশন কত রকমের হয়? ডেটা কালেকশন দু রকমের হয়। নাম্বার টু ডেটা কালেকশন। ওকে, so ex situ or remote sensing data collections. So in situ data collections কি? in situ data collections রয়েছে যখন তুমি ফিল্ডে রয়েছো অথচ ফিল্ডের কোনো অবজেক্টকে টাচ না করে ডেটা কালেক্ট করছো, সেই বিষয়টাকে বলা হয় ইন সিটু ডেটা কালেকশন। সেই বিষয়টাকে বলা হয় ইন সিটু ডেটা কালেকশন। আর এক্স, তাহলে দেখো এখানে এক মহিলা উনি কি করছেন? এক মহিলা উনি একটা যন্ত্রের সাহায্যে একটি বস্তুর দূরত্ব বা সেই বস্তুর দৈর্ঘ্য, এই বিষয়গুলো মেজার করছেন। তাহলে এই বিষয়টাকে আমরা কি বলবো? এই বিষয়টাকে আমরা বলবো ইন সিটু ডেটা কালেকশন। মানে তুমি ফিল্ডে রয়েছো অথচ ফিল্ডের কোনো অবজেক্টকে টাচ না করে সেখান থেকে ডেটা কালেক্ট করছো। যেমন ধরো পেছনের বাড়িটা কততলা বাড়ি? ধরো 9 তলা বাড়ি। এই 9 তলা বাড়ি এটা জানার জন্য তোমাকে কি বাড়িটাকে টাচ করতে হবে? না, বাড়িটাকে টাচ করতে হবে না। বাড়িটা টাচ না করেই তুমি খুব সহজেই জেনে যাবে এই বাড়িটা হচ্ছে 9 তলা বাড়ি। কি করে জানবে? তুমি তোমার চোখ দিয়ে সেন্স করবে যে এই বাড়িটা হলো গিয়ে 9 তলা বাড়ি, এবং চোখে দিয়ে সেন্স করে খুব সহজেই এর উত্তর দিয়ে দেবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? রিমোট সেন্সিং কি? রিমোট সেন্সিং ইজ দি নন কন্ট্যাক্ট রেকর্ডিং অফ ইনফরমেশন। সেগুলো জানলে ডেটা কালেকশন কত রকম? ইউজুয়ালি দু রকমের ডেটা কালেকশন হয়। নাম্বার 1 in situ data collections and number 2 ex situ or remote sensing data collections. In situ data collections কি? যখন তুমি ফিল্ডে রয়েছো অথচ ফিল্ডের কোনো অবজেক্টকে টাচ না করে সেখান থেকে ডেটা কালেক্ট করছো, তাকে বলা হবে in situ data collections। আর ex situ or remote sensing data collection কি? যখন তুমি ফিল্ডে নেই, ডিফারেন্ট লোকেশনে রয়েছে, সেই ডিফারেন্ট লোকেশন থেকে স্যাটেলাইটের সাহায্যে তুমি ডেটা কালেক্ট করছো, সেই বিষয়টাকে বলা হবে কি? এক্স সিটু অর রিমোট সেন্সিং ডেটা কালেকশন। তার মানে আমরা এখন যে অনলাইন ক্লাসটা করছি এটা কিসের উদাহরণ হবে? ইন সিটু না এক্স সিটু? ইয়েস, তোমরা ঠিকই ধরেছো, এটা উদাহরণ হবে এক্স সিটু অর রিমোট সেন্সিং ডেটা কালেকশন। আর আমরা যখন পরশু থেকে অফলাইন ক্লাস করব, মানে সামনাসামনি ক্লাস করব, সেটা কি হবে? সেটা হবে গিয়ে ইন সিটু ডেটা কালেকশন। আরো সহজ উদাহরণ দিই, ধরো তুমি ক্রিকেট খেলা দেখছো এখানে, যেখানে ভারতের সাথে কোনো একটি দলের খেলা হচ্ছে, এবং তুমি সেই খেলাটা ক্রিকেট স্টেডিয়ামে বসে দেখছো, এবং ক্রিকেট স্টেডিয়ামে বসে দেখছো বিরাট কোহলি সেঞ্চুরি করেছে। তোমার ক্ষেত্রে তাহলে সেই ঘটনাটা কিসের উদাহরণ হবে? ইন সিটু না এক্স সিটু? হ্যাঁ, অবশ্যই ঠিক, সেই উদাহরণটা হবে ইন সিটু ডেটা কালেকশন। আর আমি সেই সেম খেলা সেটা আমি দেখছি আমার বাড়ির টিভিতে বসে, সেক্ষেত্রে সেই খেলাটা হবে গিয়ে আমার ক্ষেত্রে সেই খেলা দেখার ধরনটা হবে এক্স সিটু অর রিমোট সেন্সিং ডেটা কালেকশন। তাহলে ইন সিটু অ্যান্ড এক্স সিটু ডেটা কালেকশন এর বিষয়টা তোমাদের কাছে একেবারে জলের মতো পরিষ্কার, এই নিয়ে কোনো সমস্যা নেই আশা করি। আচ্ছা, একদম ঠিক, বেশ। এইবারে আমরা আরেকটু এগোই। রিমোট সেন্সিং প্রসেস, এই গোটা রিমোট সেন্সিং প্রসেসটা কিভাবে হয়? দেখো, সূর্য থেকে এখানে সূর্য, এই যে এই বিষয়টা দেখছো তোমরা, এখানে সবার আগে কি দেখছো? ধরো বাঁদিকে যে সবুজ রঙের যে অংশটা, সেটা হলো গিয়ে আমাদের
সূর্য, আর সেটা হলো আমাদের পৃথিবী, আর ডান দিকে অরেঞ্জ কালারের যে বিষয়টা সেটা হলো সূর্য। এবারে এর মাঝে রয়েছে কি দেখো, এর মাঝে রয়েছে ভ্যাকিউম, ভ্যাকিউম মানে মহাশূন্য, আর তারপরে কি রয়েছে আর্থ অ্যাটমসফিয়ার। এই ভ্যাকুয়াম বা মহাশূন্য এটা একটা অসাধারণ বিষয়, এটা একটা অনবদ্য বিষয়, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই, যার না আছে উত্তরের সীমা, না আছে দক্ষিণের সীমা, না আছে পূর্বের সীমা, না আছে পশ্চিমের সীমা, কোনো অসীম অনন্ত একটা অদ্ভুত ভয়ঙ্কর একটা বিষয়। এবং কি কোথা থেকে আমরা সৃষ্টি হলাম, আমরা সৃষ্টি হলাম এই কোথা থেকে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি বলবে স্যার আমরা মানে পৃথিবীর সৃষ্টি হয়েছে সূর্য থেকে। এবারে আমি যদি তোমায় বলি সূর্য কোথা থেকে সৃষ্টি হয়েছে, না তুমি বলবে সূর্য সৃষ্টি হয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে। এবার আমি যদি তোমাকে বলি গ্যালাক্সি কোথায় সৃষ্টি হয়েছে, তুমি বলবে গ্যালাক্সি সৃষ্টি হয়েছে এই মহাকাশ থেকে। এবারে আমি যদি বলি এই মহাকাশটাকে কে সৃষ্টি করলো, মহাকাশ কোথা থেকে এলো, কার 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 হাতে ধরে তৈরি এই মহাকাশ, এই সৃষ্টির রহস্য এক অদ্ভুত রহস্য। এই সৃষ্টির রহস্যকে উদ্ঘাটন করতে গিয়ে আজও আমরা ছুটে চলেছি, এবং এই যে কতদূর এই বিস্তৃতি, কোথায় যে এর শেষ, সেটা আমরা আজও খুঁজে চলেছি। আজ আমরা একটা মহাকাশের সীমানা তৈরি করেছি, যেটাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স, মানে আমরা এই পৃথিবী থেকে যতটুকু অবজার্ভ করতে পারি তার একটা সীমানা, কিন্তু সেই সীমানাই কিন্তু অন্তিম সীমানা নয়, তারপরেও যে কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে আমাদের তা সম্পর্কে ধারণাই নেই। তো এই একটা অসাধারণ বিষয়, যাকে জানার আগ্রহ মানুষের ক্রমাগত বেড়ে চলেছে, আর এই সৃষ্টির রহস্যে আমরা ডুবে চলেছি, এই এক অদ্ভুত বিষয়। আমি তোমাদের সবাইকে উৎসাহ দেব এবং তোমার বারবার করে বলবো এই মহাকাশ, এই এই যে ইউনিভার্স, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, এই বিষয়টা নিয়ে যদি কখনো সুযোগ পাও, খেলার ছলে গল্পের ছলে একটু পড়াশোনা করার চেষ্টা করো। তুমি দেখবে পড়তে পড়তে নিজেই তোমার আগ্রহের অন্তিম থাকবে না, তুমি অবাক হয়ে আরো জানতে ছুটে চলবে। তো যাই হোক, আমরা বিষয়ে আবার ফিরে আসি। এই যে আরো তোমরা ভাবতে পারো যে এই মহাবিশ্বে এই যে সূর্য যে দাউ দাউ করে জ্বলছে, এই সূর্য জ্বলছে, এই যে এখানে এত হাইড্রোজেন আয়নের বিকিরণ হচ্ছে, এই হাইড্রোজেন এখানে কে কে দিল? এই এই যে এত এত মহামূল্যবান ধাতু দিয়ে তৈরি এত এত গ্রহ রয়েছে, এই গ্রহগুলোর ধাতু, এই ধাতুগুলো কোথা থেকে এলো, কোথায় এত মিনারেলস ছিল যে এই মহাবিশ্বে তারা ছুটে চলেছে, একটার পর একটা পাক দিয়ে চলছে এই গোটা পৃথিবীকে। আরো তোমাদের প্রশ্ন হতেই পারে, আমরা জানতেই চেষ্টা করতে পারি যে আগুন জ্বলতে গেলে অক্সিজেন যায়, অক্সিজেনের প্রয়োজন হয়, কিন্তু এই মহাবিশ্বে তো কোথাও অক্সিজেন সেভাবে এখন আমরা পাইনি, তাহলে সূর্য কিভাবে এভাবে দাউ দাউ করে জ্বলছে যার থেকে এত গরম আমরা পাচ্ছি? সে এই একটা অদ্ভুত বিষয়, এই বিশ্ব সৃষ্টির রহস্য। এবং তোমরা যদি এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আগামীতে আরো এগোতে থাকো, তাহলে দেখবে তোমাদেরও কিন্তু আগামীতে এই জিআইএস রিমোট সেন্সিং, যেটা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এবং রিমোট সেন্সিং, যেটা ভূগোলেরই আরো একটা অ্যাপ্লাইড সায়েন্স, মানে জিওগ্রাফিকে তুমি যেটা খাতায় কলমে শিখছো, সেটাকে আরেকটু টেকনোলজির সাহায্যে সেটাকে গ্রহণ করা। এখানে কিন্তু ভূগোলের সাথে এর কোনো বিরোধ নেই, এর কোনো ঝগড়া নেই। ভূগোলকে আরো জানতে গেলে আরো এই যে প্রযুক্তি, এটা তোমাকে প্রচন্ড ভাবে সাহায্য করবে। সুতরাং এই বিষয়টা নিয়ে আমরা আগামীতে আরো পড়াশোনা করব। এই যে তোমাদের আগামী যে ইন্টার্নশিপটা হবে, এই ইন্টার্নশিপটাই যেন কেবলমাত্র এই বিষয়টা নিয়ে পড়াটা শেষ হয়ে গেল তা নয়, তোমাদেরও একটা জার্নি শুরু হলো রিমোট সেন্সিং নিয়ে। তো ভূগোলকে পড়ো, ভূগোলকে জানো, ভূগোলকে আরো জানতে গেলে তোমাকে কিন্তু সাহায্য করবে এই জিআইএস এন্ড রিমোট সেন্সিং। তো যাই হোক, আমরা ফিরে আসি আমাদের এই বিষয়। এই সূর্য থেকে যে এনার্জি বিকৃত হচ্ছে বা যে এনার্জি নির্গত হচ্ছে, সেই এনার্জিটা প্রথমে ভ্যাকিউম বা মহাশূন্যের মধ্যে দিয়ে ট্রাভেল করছে। এই ভ্যাকিউম বা মহাশূন্যের মধ্যে দিয়ে এই আর্থ অ্যাটমসফিয়ারে, মানে আমাদের এই
পৃথিবীর বায়ুমণ্ডলে। তারপরে সেই বিষয়টা আমাদের এই পৃথিবীর সাথে ইন্টারঅ্যাক্ট করছে, আর্থ সারফেসের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। এই আর্থ সারফেসের সাথে ইন্টারঅ্যাক্ট করে এই বিষয়টা রিফ্লেক্ট বা রেডিয়েট হচ্ছে। এই যে রিফ্লেক্ট বা রেডিয়েট হচ্ছে, এটা কি ফর্মে রেডিয়েট হচ্ছে? এটা রেডিয়েট হচ্ছে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি ফর্মে রিফ্লেক্ট বা রেডিয়েট হচ্ছে? ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর এইখানে একটা মজার বিষয় হচ্ছে, মজার বিষয়টা কি, এই যে স্যাটেলাইট, এ কিন্তু কোনো অর্ডিনারি সাধারণ ছবি তুলছে না তোমার আমার সেলফি তোলার মতো, এর কাজটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই আমাদের পৃথিবীতে যে সূর্য থেকে যে এনার্জিটি এসে আমাদের পৃথিবীতে পড়লো, সেই পৃথিবী থেকে এনার্জি ক্রমাগত রেডিয়েট হচ্ছে বা রিফ্লেক্টেড হচ্ছে। এইবারে এক একটা অবজেক্ট থেকে এক এক রকমের এনার্জি রিফ্লেক্ট বা রেডিয়েট হয়। কি বললাম? এক একটা অবজেক্ট থেকে এক এক রকমের এনার্জি রিফ্লেক্ট বা রেডিয়েট হয়। এবারে ক্লোরোফিল থেকে যে এনার্জি রেডিয়েট হবে, ওয়াটার বডি থেকে কি সেই এনার্জি রেডিয়েট হবে? কখনোই নয়। আবার ওয়াটার বডি থেকে যে এনার্জি রেডিয়েট হবে, সয়েল থেকে কি সেই এনার্জি রেডিয়েট হবে? কখনোই নয়। আবার সয়েল থেকে যে এনার্জি রেডিয়েট হবে, তোমার কি যে জায়গায় কাদা রয়েছে, মাড রয়েছে, সেই জায়গা থেকে কি একই এনার্জি রেডিয়েট হবে? কখনোই নয়। এক একটা অবজেক্ট থেকে এক এক রকমের এনার্জি রেডিয়েট হয়। স্যাটেলাইটের সেন্সার সেই ডিফারেন্ট রেডিয়েট অর রিফ্লেক্টেড এনার্জি গুলোকে কালেক্ট করে। তার মানে এবারে আমাকে বলো তো, একটা অরিজিনাল ক্লোরোফিল থেকে যে এনার্জি রেডিয়েট হবে আর একটা প্লাস্টিকের সবুজ পাতা থেকে কখনো কি সেই সেম এনার্জি রেডিয়েট হতে পারে? কখনোই নয়। তাহলে তুমি আমি খালি চোখে দেখে একটা অরিজিনাল পাতা, একটা অরিজিনাল ক্লোরোফিল আর একটা প্লাস্টিকের ক্লোরোফিলের মধ্যে হয়তো হঠাৎ করে পার্থক্য করতে পারবো না, কিন্তু স্যাটেলাইটের সেন্সার সেই অরিজিনাল ক্লোরোফিল আর প্লাস্টিকের মধ্যে পার্থক্য করতে পারবে। কারণ স্যাটেলাইটে একটা সেন্সারই রয়েছে যার কাজ শুধুমাত্র ক্লোরোফিল থেকে যে এনার্জি রেডিয়েট হয় বা ক্লোরোফিল থেকে যে এনার্জি বিকিরিত হয় সেইটাকে সেন্স করা। আর সে কখনোই প্লাস্টিকের সবুজ পাতার ক্ষেত্রে সেন্সেবল হবে না। ঠিক এইভাবেই ফুটবল খেলার অনেক মাঠে আসল ঘাস থাকে এবং অনেক মাঠে কৃত্রিম ঘাস বা অ্যাস্ট্রোটার্ফ থাকে। তাহলে স্যার তুমি আমি খালি চোখে দেখে কিন্তু বুঝতে পারি না কোন মাঠটায় আসল ঘাস রয়েছে বা কোন মাঠটায় অ্যাস্ট্রোটার্ফ বা সিনথেটিক গ্রাস বা কৃত্রিম ঘাস রয়েছে। কিন্তু স্যাটেলাইটের সেন্সার কৃত্রিম ঘাস থেকে কখনোই ক্লোরোফিলের রেডিয়েট হবে না। তাই স্যাটেলাইটের সেন্সার খুব সহজেই ধরে ফেলবে যে এইখানে কিন্তু সত্যি করে ক্লোরোফিল নেই। যেমন আমাদের কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু ফুটবল খেলার অত বড় মাঠ, ওই মাঠটিতে কিন্তু কোনোভাবেই অরিজিনাল গ্রাস নেই, ওখানে অ্যাস্ট্রোটার্ফ বা কৃত্রিম ঘাস লাগানো হয়েছে। তো এই বিষয়গুলো তুমি আমি কিন্তু খেলা দেখতে গেলেও, গ্যালারিতে বসে থেকেও, মাঠের খুব কাছে থেকেও আমরা সেটাকে অনুভব করতে পারবো না বা বুঝতে পারবো না এটা সাধারণ ঘাস না কৃত্রিম ঘাস। কিন্তু স্যাটেলাইটের যে সেন্সার, সে কিন্তু এই ক্লোরোফিলের রেডিয়েন্ট এনার্জি খুব সহজেই সেন্স করতে পারে এবং সেন্স করে খুব সহজেই বলে দিতে পারবে যে এখানে আসল ঘাস রয়েছে না কৃত্রিম ঘাস রয়েছে। তো এই যে এনার্জি গুলো সেন্স করলো, এটা কি ফর্মে রেডিয়েট হলো? তোমাদের একটু আগেই বললাম, এটা রেডিয়েট হলো ইন দা ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি ফর্মে এটা রেডিয়েট হলো বলো? এটা রেডিয়েট হলো ইন দা ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি ফর্মে রেডিয়েট হলো বলো? ইন দা ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি সেটা আমি কিছুটা পরে তোমাদের আলোচনা করে দিচ্ছি। এইবারে এই যে এনার্জি গুলো রেডিয়েট হলো, এই এনার্জি গুলোকে আমরা স্যাটেলাইট থেকে আর্থ সারফেসে সেন্ড করা হলো। আর্থ সারফেসে ডিফারেন্ট স্পেস এজেন্সিজ রয়েছে, যেমন ইসরো, আমাদের ভারতবর্ষের ইসরো, আমেরিকার নাসা, জাপানের জাক্সা, রাশিয়ার রসকসমস, এরকম অনেক ধরনের আমাদের স্পেস এজেন্সিস বা মহাকাশ গবেষণাগার রয়েছে। সেই মহাকাশ গবেষণাগার থেকে এই বিষয়গুলোকে বিশ্লেষণ করে এই ধরনের একটি স্যাটেলাইট ইমেজ তৈরি করা হয়, যেগুলো দিয়ে আমরা ভবিষ্যতে অ্যানালিসিস করি। তো আশা করি এই রিমোট সেন্সিং সম্পর্কে তোমাদের যে একটা ধারণা ছিল সেটা সামান্য হয়তো অস্বচ্ছ ছিল,
আশা করি এই তোমরা হয়তো পড়েছো, তোমাদের মাস্টারমশাই দিদিমণিরা হয়তো খুব যত্ন নিয়েই পড়িয়েছেন, তাও আমার মনে হয় আমি চেষ্টা করেছি তোমাদের এই বিষয়টা সম্পর্কে সাম্যকভাবে আরেকটু ধারণাটা পরিষ্কার করে দেওয়া। বেশ, তাহলে আমরা আরেকটু এগোই। তাহলে রিমোট সেন্সিং পুরো প্রসেসটা কি, কিভাবে রিমোট সেন্সিং প্রসেসটা হচ্ছে, এই রিমোট সেন্সিং প্রসেসটা আরেকবার তোমাদের যদি বলতে বলি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আমি বারবার করে বলছি, আমাদের কিন্তু মুখস্থ করা উদ্দেশ্য নয়, আমাদের এই সময়টায় শুধু জানা জানা এবং বোঝা, এবং সেই জানা এবং বোঝাটা যেন আন্তরিকভাবে হয়। তুমি জানছো তোমার জন্য, তুমি জানছো আমার জন্য নয়, তোমাদের মাস্টারমশাই দিদিমণিদের জন্য নয়, তোমার নিজের জন্য। বোঝা গেল? সেই এই নিজের জানার ক্ষেত্রে খুব আন্তরিকভাবে চেষ্টা করো সেটাকে বোঝার এবং জানার। তোমাদের কলেজের মাস্টারমশাই দিদিমণিরা যে সুযোগটা তোমাদের করে দিয়েছেন, তোমাদের এবং একই সাথে আমাদের মানে আমি যে তোমাদের সাথে আমার যেটুকু অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর তোমরাও যে নতুন ভূগোলের পাশাপাশি ভূগোলকে জানার যে নতুন মাধ্যমটাকে জানার চেষ্টা করছো বা সুযোগ হচ্ছে, সেটাকেও খুব আন্তরিকভাবে গ্রহণ করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তো আরেকটু আমরা এগোই এটার সাথে সাথে, এইবারে চলে আসি। এখন আমরা কি বললাম, এখানে আমরা বললাম সূর্য থেকে যে এনার্জিটা প্রথমে ভ্যাকিউম বা মহাশূন্যের মধ্যে দিয়ে এলো, সেটি তারপরে আর্থ সারফেসে প্রবেশ করলো, আর্থ অ্যাটমসফিয়ারে প্রবেশ করার পর সেটা আর্থ সারফেসের সাথে ইন্টারঅ্যাক্ট করলো, আর্থ সারফেসের সাথে ইন্টারঅ্যাক্ট করার পর এটি রিফ্লেক্ট বা রেডিয়েট হচ্ছে। এই রিফ্লেক্ট বা রেডিয়েট হচ্ছে কি ফর্মে? ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি ফর্মে রিফ্লেক্ট বা রেডিয়েট হচ্ছে বলো? ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এইবারে এই যে রেডিয়েট হচ্ছে, এক একটি অবজেক্ট থেকে এক এক রকমের এনার্জি রেডিয়েট হয়। যেমন ক্লোরোফিল থেকে যে এনার্জি রেডিয়েট হয়, ওয়াটার বডি থেকে কি সেই এনার্জি রেডিয়েট হয়? কখনোই নয়। আবার ওয়াটার বডি থেকে যে এনার্জি রেডিয়েট হবে, সয়েল থেকে কি সেই এনার্জি রেডিয়েট হবে? কখনোই নয়। আবার সয়েল থেকে যে এনার্জি রেডিয়েট হবে, বালি থেকে কি সেই এনার্জি রেডিয়েট হবে? কখনোই নয়। আবার যে নদীর জলে কোনো দূষণ নেই, সেই নদীর জল থেকে যে এনার্জি রেডিয়েট হবে, আরেকটি নদীর জল হয়তো দূষিত হয়েছে কোনো কারণে, কলকারখানার নোংরা বজ্রে, তাহলে সেইখান থেকেও কি একই এনার্জি রেডিয়েট হবে? কখনোই নয়। সুতরাং প্রত্যেকটা অবজেক্টের ডিফারেন্ট রেডিয়েন্ট এনার্জিস রয়েছে। সেই রেডিয়েন্ট এনার্জি গুলোকে কালেক্ট করে সেইখান থেকে আমরা সেই ডেটাগুলো স্যাটেলাইট কালেক্ট করছে এবং সেগুলোকে আমরা প্রসেসিং এর জন্য আর্থ সারফেসে পাঠানো হচ্ছে। আর্থ সারফেসে এগুলো কারা গ্রহণ করছে? প্রাথমিকভাবে বিভিন্ন মহাকাশ গবেষণা কেন্দ্র যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই তারা গ্রহণ করছে। তাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কি কি বললাম? ভারতবর্ষের ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, আমেরিকার নাসা, রাশিয়ার রসকসমস, জাপানের জাক্সা, এই ধরনের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলো এই বিষয়গুলোকে গ্রহণ করে সেইগুলোকে বিশ্লেষণ করে বা অ্যানালিসিস করে আমাদের নিত্য নতুন তথ্য প্রদান করছে। তো এরপরে আমরা এগোই আস্তে আস্তে। এরপরে আমরা যাচ্ছি ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। তো এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বিষয়টা কি? এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি হলো, একটু মন দিয়ে শোনো, এই শব্দটা শুনতে কঠিন মনে হচ্ছে, কিন্তু সেই ক্লাস 9-10-এ ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানে যখন পড়েছিলাম তখনকার কথা মনে হচ্ছে। কিন্তু দেখো, এটা একেবারেই শক্ত নয়। আমি যেমন বলছি ঠিক তেমনটা মন দিয়ে শোনো, একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি এই বিষয়টা কি? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ that travels to the space at the speed of light. ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হলো সেইটাই যা মহাশূন্যের মধ্যে দিয়ে আলোর গতিবেগে ছুটতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস that travels to the space at the speed of light. ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হলো সেটাই যা মহাশূন্যের মধ্যে দিয়ে আলোর গতিবেগে ছুটতে পারে। আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর গতিবেগ কত বলো? আলোর গতিবেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি কি? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি or electromagnetic waves that travels to the space
at the speed of light, which is 3 into 10 to the power 8 meter per second. ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি অথবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হলো সেটাই যা মহাশূন্যের মধ্যে দিয়ে আলোর গতিবেগে ছুটতে পারে। আলোর গতিবেগ কত বলো? আলোর গতিবেগ 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। আলোর গতিবেগ কত বলো? আলোর গতিবেগ হলো 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এত অব্দি বুঝতে কারোর কোথাও কোনো রকম অসুবিধা নেই তো? বেশ, তাহলে আমরা আস্তে আস্তে আরেকটু এগিয়ে চলি। এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির দুটো মডেল রয়েছে, নাম্বার 1 ওয়েভ মডেল এবং নাম্বার 2 পার্টিকেল মডেল। তোমাদের এত ডিটেলে এই মুহূর্তে যাবার কোনো দরকার নেই, তুমি শুধু এইটুকু মনে রাখো এই দুটি মডেল, নাম্বার 1 ওয়েভ মডেল আর নাম্বার 2 পার্টিকেল মডেল। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি কি? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, তাহলে তুমি যদি কোনোদিন ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি হতে চাও, তুমি তাহলে কি করে ইলেকট্রোম্যাগনেটিক হবে? তোমাকে দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। এক হলো গিয়ে তোমাকে মহাকাশে যেতে হবে, আর মহাকাশে গিয়ে আলোর গতিবেগে ছুটতে হবে। তুমি যদি আলোর গতিবেগে ছুটতে পারো তবেই তুমি মহাকাশে গিয়ে তবেই তুমি ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হতে পারো। তাহলে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি that travels to the space at the speed of light, which is 3 into 10 to the power 8 meter per second. একটু বলো আমার সঙ্গে সঙ্গে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি কি? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হলো সেটাই যা মহাশূন্যের মধ্যে দিয়ে আলোর গতিবেগে ছুটতে পারে। আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ হলো 3 into 10 to the power 8 meter per second. সো তাহলে তুমি যদি মালদা স্টেশন থেকে ওল্ড মালদা বা গৌড় মহাবিদ্যালয় পর্যন্ত টোটো চড়ে আলোর গতিবেগে যাও, তুমি কি ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হবে? কখনোই নয়। আবার তুমি মহাকাশে গিয়ে তুমি টোটো চড়ে ঘুরে বেড়াচ্ছ, তাহলেও কি তুমি ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হবে? কখনোই নয়। তাহলে তোমাকে দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ইউ নিড টু ফুলফিল 2 criteria. Those are, you need to travel on the space with the speed of light. তোমাকে মহাকাশে যেতে হবে এবং আলোর গতিবেগে ছুটতে হবে। পুরো পরিষ্কার? তাহলে বলো, এটা কি বুঝতে খুব শক্ত মনে হলো? আমার বিশ্বাস একেবারেই শক্ত নয়, এবং তোমরা চেষ্টা করছো আন্তরিকভাবে এই বিষয়টাকে আরো বেশিভাবে গ্রহণ করার। তো আমরা চলো এই ছবিটা দেখে বুঝতে পারি যে এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বিষয়টা কি। বেশ, এই বিষয়টা হলো গিয়ে ইএমআর বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। তো এইবারে চলে আসি, দেখো আমাদের আশেপাশে অনেক রকমের এনার্জিজ রয়েছে, যেমন কি রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল হোয়াইট লাইট, আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, গামা, বিটা, এরকম অনেক রকমের এনার্জিজ রয়েছে। এই সমস্ত এনার্জি গুলোকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। এদের মধ্যে কেবলমাত্র ভিজিবল হোয়াইট লাইট মানে এই সাদা অংশটাকে আমরা খালি চোখে দেখতে পাই, এর বাইরের অংশটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। তো এই বাইরের অংশটাকে দেখার জন্যই কিন্তু আমাদের এই রিমোট সেন্সিং সেন্সরের সাহায্য নিতে হবে। তার মানে আমরা কিন্তু মনে হতেই পারে যে আমাদের পৃথিবীতে যা রয়েছে আমরা নিজেরা খালি চোখে না দেখে আমরা কেন স্যাটেলাইটের সাহায্য নেবো, যার সাহায্যে আমরা দেখবো স্যাটেলাইট কত দূরে রয়েছে। আমরা আকাশ থেকে দেখে ভালো, যেখানে রয়েছি সেখান থেকে দেখে ভালো বুঝবো, নাকি স্যাটেলাইট অত দূর থেকে আমাদের চেয়েও বেশি বুঝে ফেলবে? বিষয়টা অন্য। আমাদের চোখের একটা নির্দিষ্ট ভিজিবল রেঞ্জ আছে, তার বাইরের বিষয়গুলো আমরা আমাদের চোখের সামনে ঘটলেও আমরা দেখতে পাই না, আমাদের চোখের সামনে বসলেও আমরা দেখতে পাই না। তো এইবারে ধরো আমি একটা সহজ উদাহরণ দিই। তোমার ধরো কখনো এক্স রে বা এই ধরনের পদ্ধতির মধ্যে দিয়ে তুমি কখনো গেছো, বা তোমার পরিচিত কখনো গেছে, কেউ কখনো গেছেন, তো তোমরা কখনো যে রুমে এক্স রে হয় সেই রুমে এক্স রেটাকে দেখতে পাও? কখনোই দেখতে পাও না। তার মানে কি এক্স রে ওনার উপর দিয়ে হয় না? অবশ্যই হয়। এক্স রে আমাদের শরীরের ভেতর দিয়ে পাস করে। এক্স রে আমাদের ব্লাড ভেসেলস এবং
মাসেলস গুলোকে পেনিট্রেট করে, কিন্তু বোনস কে পেনিট্রেট করতে পারে না। তাই বোনস এর একটা শ্যাডো বা ছায়া এক্স-রে পেটের উপর পড়ে, যেটাকে দেখে আমরা বুঝতে পারি চোটটা আদতে কোথায়। তার মানে এতগুলো ঘটনা ঘটে গেল যেটা আমাদের শরীরের মধ্যে দিয়ে পাস করলো এবং তার একটা ছায়া পর্যন্ত পড়লো, অথচ আমরা কোনো টেরই পেলাম না। তো এরকম অনেক বেশিরভাগ এনার্জিটাই বিয়ন্ড আওয়ার ভিজুয়াল রেঞ্জ। হোয়াইট ভিজিবল লাইট কেবলমাত্র এইটুকু অংশ আমরা খালি চোখে দেখতে পাই, বাকিটা রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, গামা, বিটা, এই বিষয়গুলো কিন্তু আমরা খালি চোখে কি বলো দেখতে পাই না। এই বিষয়গুলোকে দেখার জন্যই কিন্তু আমাদের এই রিমোট সেন্সিং এর সেন্সরের সাহায্য নিতে হবে। বোঝা গেল? এরপরে আমরা আরেকটা উদাহরণ দিই। তোমাদের হয়তো কখনো তোমরা টিভি বা এই ধরনের বিষয়গুলো রিমোট দেখেছো। টিভি রিমোটের সামনে দেখবে একটা ছোট্ট ল্যাম্প রয়েছে এবং সেই তোমরা যখন কিটা যে কোনো রিমোটের যে কোনো কি প্রেস করো, সেই ল্যাম্পটাকে কি করো টিভির দিকে করে প্রেস করো, কিন্তু ল্যাম্প থেকে কি কোনো লাইট সেখানে যেতে দেখো? কখনোই না। তার মানে কি ল্যাম্প থেকে কোনো এনার্জি সেখানে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে, লেজার বিম যাচ্ছে একটি, যেটা তুমি আমি দেখতে পাচ্ছি না ডিউ টু আওয়ার ভিজুয়াল রেঞ্জ। সেখানে একটা ইনফ্রারেড বলে একটা বিম যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা এতটাই ক্ষমতা, সেটা টিভি বা এসি এগুলোকে অন বা অফ করতে পারে। এবারে তুমি তোমার মোবাইল ক্যামেরাটা অন করে ওই রিমোটের ল্যাম্পটার সামনে ধরো, এই মোবাইল ক্যামেরাটায় দেখবে ওই যে কোনো কি প্রেস করলে ওই রিমোট থেকে একটা প্রচন্ড পাওয়ারফুল একটা আলো বেরিয়ে আসছে এবং যেটা তোমার মোবাইল ক্যামেরায় ধরা পড়ছে। এবারে ওই বিষয়টাই যদি তুমি খালি চোখে নিজের চোখের দিকে তাকিয়ে করো, তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু ওই এনার্জিটা তোমার চোখে আসছে এবং তোমার চোখে যাবতীয় যা ক্ষতি করার সেটা করছে। সুতরাং আমাদের আশেপাশে অনেক রকমের এনার্জি রয়েছে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেই বিষয়গুলোকে দেখার জন্যই আমাদের এই রিমোট সেন্সিং সেন্সরের সাহায্য নিতে হবে। বোঝা গেল? তো এই বিষয়টা আমরা এই বিষয়টাই অবধি আজকে তোমরা মাথায় রাখো। আজকে যেহেতু তোমাদের প্রথম দিন, তাই আজকে তোমাদের একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যাব। তোমরা কখনো আগ্নেয় পর্বত দেখেছো? ভলক্যানিক মাউন্টেন? তোমরা তো বইতে অনেকটাই পড়েছো ভলক্যানিক মাউন্টেন বা আগ্নেয় পর্বত, যেখান থেকে আগ্নেয়গিরি বেরিয়ে অগ্নুৎপাত হয়, লাভা ম্যাগমা হয়ে বেরিয়ে আসে। তো এই আমরা এইবারে আমরা যেটা প্রত্যক্ষ করব, দেখো রিমোট সেন্সিং জিআইএস এর কতটা ক্ষমতা। তোমরা কেউ ভলক্যানিক মাউন্টেনকে সামনে থেকে দেখেছো বা ভলক্যানিক মাউন্টেনের মাথায় চড়েছো? আমার মনে হয় হয়তো তোমাদের সুযোগ হয়ে ওঠেনি, আগামীতে অবশ্যই সুযোগ হবে। কিন্তু আজকে আমরা তোমাদের সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব এই রিমোট সেন্সিং এর সাহায্যে। সেই জায়গায় না গিয়েও, কোন রকম অর্থ খরচ না করে, কোন রকম পাসপোর্ট বা ভিসা না রেখে বা কোন রকম ফিজিক্যাল এক্সরশন বা শারীরিক কসরত না করে আমরা কত সহজে সেই জায়গায় পৌঁছে যাব। শুধু পৌঁছবই না, সেই জায়গা সম্পর্কে যাবতীয় যা তথ্য আমরা কেমন কালেক্ট করে আনবো। তো চলো আমাদের সঙ্গে একটা দারুণ বিষয়তে আমরা যাই। সবার আগে আমরা তাহলে এই বিষয়টা দেখো, আমি তোমাদের এখন যে জায়গাটায় নিয়ে গেছি সেটা হচ্ছে ইটালির মাউন্ট ভিসুভিয়াস। এটা আমরা স্যাটেলাইট ইমেজের সাহায্যে তোমাদের আমরা ইটালি, এটা মাউন্ট ভিসুভিয়াস। তো তোমরা কি জানতে এই ইটালির মাউন্ট ভিসুভিয়াস মানুষের আস্ত ঘুরতে যাওয়ার জায়গা, এবং সেখানে রীতিমতো রাস্তা তৈরি করা রয়েছে মানুষের যাওয়ার জন্য? এই বিষয়গুলো কিন্তু বইতে তুমি কোথাও লেখা পাবে না, কিন্তু আজকে দেখো এখানে আস্ত রাস্তা তৈরি করা রয়েছে এই মাউন্ট ভিসুভিয়াসে যাওয়ার জন্য। এবং এই মাউন্ট ভিসুভিয়াসের এটা হচ্ছে ক্র্যাটার বা জ্বালামুখ। এই জ্বালামুখ থেকেই এক সময় ভয়ঙ্কর সেই তরল যে সমস্ত আমাদের ধাতুগুলো থাকে ম্যাগমা আকারে বেরিয়ে আসে। তো এই বিষয়টা হচ্ছে মাউন্ট ভিসুভিয়াস। এবং তার চেয়েও একটা অদ্ভুত বিষয় এই বিষয়টা হলো এই মাউন্ট ভিসুভিয়াসের 3 ডাইমেনশনাল একটা রূপ।
যেটা আমরা সেই জায়গায় না গিয়েও ঘরে বসে সেই জায়গার সমস্ত তথ্য আহরণ করছি। শুধু তাই নয়, এই মাউন্ট ভেসুভিয়াসে দেখো এখানে আস্ত একটা রাস্তা রয়েছে, সেই রাস্তার ডিটেলটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে দেখো এই রাস্তাটা কতটা চওড়া সেটা পর্যন্ত আমরা এখান থেকে দেখে বলে দিতে পারবো যে এই রাস্তাটা হলো গিয়ে তোমার যদি মিটারে হিসেব করি 20.3 মিটার চওড়া এই রাস্তাটুকু। তাহলে এইটুকু জানার জন্য আমাকে কিন্তু সেখানে যেতে হচ্ছে না, আমি এইখানে বসে নিজের বাড়িতে বা নিজের অফিসে বসে এই এত তথ্য সহজেই গ্যাদার করে বলছি। আর এখানে তুমি দেখে বুঝতে পারবে, দেখো কতগুলো কার পার্কিং করা রয়েছে। আর এইখানটা হলো একটা ফুড 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 জয়েন্ট, এখানে নানা রকম খাবার খেয়ে তোমরা এখানে গাড়িটা পার্কিং করে এখান দিয়ে এবার হাঁটতে হাঁটতে যাবে, হাঁটতে হাঁটতে ট্রেক করতে হবে। এবং এই ট্রেক করতে করতে দেখো এই জায়গাকার সমস্ত রকম জিওলজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে তুমি জানতে পারবে। এবং তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে এই পুরোটা অব্দি গাড়ি না যায় না কেন? পুরোটা অব্দি গাড়ি যায় না, দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। ডিউ টু রিপিটেড ভলক্যানিক ইরাপশন, বারবার ভলক্যানিক ইরাপশন হওয়ার ফলে এই জায়গাটার পাথর এমন হয়ে গেছে এখানে আর গাছ জন্মাতে পারে না, যার ফলে এই জায়গাটা গাছ না থাকার ফলে খুব ফ্র্যাজাইল বা ভঙ্গুর। এবং এই জায়গাটা থেকে প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড তোমরা হয়েছে দেখতে পাচ্ছ। তাই জন্য এই জায়গাটা গাড়ির অতিরিক্ত যে লোড সেই জায়গাটা নিতে অক্ষম। সেই জন্য ঝুঁকি এড়াতে সেই দেশের সরকার যত অব্দি গাছ রয়েছে, ভালো করে দেখো, যত অব্দি গাছ রয়েছে সেই তত অব্দি গাড়ি যাওয়ার অনুমতি। তারপরে কিন্তু মানুষকে এই জায়গাটায় হেঁটে যেতে হবে। হেঁটে গিয়ে এখানে তুমি একটা ক্যাফেটেরিয়া পাবে, এখানে কফি খেয়ে এইবারে তুমি এখান থেকে প্রকৃতির সেই অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। তার মানে এতটা বিষয় যেটা কিন্তু তুমি বই পড়ে হয়তো এইভাবে উপলব্ধি করতে পারোনি। বই পড়ে জেনেছো, বই পড়ে তুমি পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় খুব স্বাভাবিকভাবেই যথেষ্ট নম্বর তোমরা জোগাড় করে এনেছো, কিন্তু ভলক্যানিক মাউন্টেন যে বাস্তবে কিরকম সেই উপলব্ধি বা সেই ফিল বা সেই অনুভূতিটা তোমার মনে আমার দৃঢ় বিশ্বাস বোধহয় এখন আরো দৃঢ় হলো এবং আরো নতুন করে তুমি জানার সুযোগ পেলে। যে জানাটা তোমার ভূগোল পড়ার আগ্রহকেও আমার বিশ্বাস আরো বোধহয় বাড়িয়ে দিচ্ছে, যে না আমি ভূগোলটা আরেকটু ভালো করে পড়ি, দেখি তো পৃথিবীর ভেতরে কি আছে, দেখি তো এইরকম আর কি রকমের ভলক্যানিক মাউন্টেন আছে। তোমরা আরো ভালো করে দেখো, এইখানে যদি আমরা নিজেরাও পৌঁছাই, এইখানে আবার তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, আমার এই আমার এই কম্পিউটার স্ক্রিনের নিচে ডান দিকে এই জায়গার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, ল্যাটিটিউড এবং লংগিটিউড শো করছে। আমি এইখানে আমার মাউসটাকে ঘুরে যেখানে নিয়ে যাব সেই জায়গার ল্যাট লং দেখতে পাবো। শুধু তাই নয়, এর নিচে এই জায়গায় এলিভেশন মানে উচ্চতা, এই জায়গায় উচ্চতাও আমরা এই ঘরে বসেই গ্যাদার করতে পারবো। তো এই জায়গাটায় দেখো উচ্চতা হচ্ছে আমাদের 1171 মিটার, whereas এই ক্র্যাটারের ভেতরের উচ্চতা হচ্ছে 906 মিটার। তো এই যে এতটা উচ্চতার ডিফারেন্স, এটা কিন্তু আমরা ঘরে বসেই জানতে পারলাম। শুধু তাই নয়, এই জায়গার যে জিওলজিক্যাল স্ট্রাকচার সেটাও কিন্তু আমরা এইখানে বসে জানতে পারছি। কি অসাধারণ এক বিষয় না এই রিমোট সেন্সিং, এই জিআইএস। সেই জায়গায় গেলেও কিন্তু এই জায়গায় আমরা ফিজিক্যালি বা সশরীরে পৌঁছালেও কিন্তু এই জায়গায় একদম নিচে ক্র্যাটারের একদম ভেতরে গিয়ে আমার গবেষণা করার কোনো সুযোগ থাকতো না, যেটা আমি এখানে বসেই করে ফেলছি। যেখানে আমার কাছে কোনো দেশের বাধা নেই, কোনো দেশের সীমা নেই, আমার যেখানে মন চাইবে আমি সেখানেই উড়ে যেতে পারবো। শুধু তাই নয়, এইখানে বসে দেখো এই যে এই পাথরটা, এই যে এই ক্রেটারের ভেতর বা জ্বালামুখের ভেতরে যে পাথরটা, এই পাথরটার বা এই বোল্ডারটার দৈর্ঘ্য পর্যন্ত আমি এইখানে বসেই মেপে দিতে পারবো, যার মেজারমেন্ট হলো কত 4.76 মিটার। তাহলে এই এতটা বিষয় আমরা এই ঘরে বসেই কিন্তু জানতে পারছি। এটাই হলো রিমোট সেন্সিং জিআইএস এর একটা অদ্ভুত অসাধারণ ক্ষমতা। আমি আবারও বলছি, এই বিষয়টা কিন্তু ভূগোলের কখনো পরিপূরক বা পরিপন্থী নয়। ভূগোলকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই বিষয়টি পাশে রাখলে তোমার ভূগোল জানাকে আরো সহজ হয়ে উঠবে। ভূগোলকে জানাকে বা ভূগোলকে আরো নতুন করে এক্সপ্লোর করাটা তোমার কাছে আরো নতুন হয়ে উঠবে এবং তুমি ভূগোলের প্রতি আরো ভালোবাসায় জড়িয়ে পড়বে।
আর আরো তোমাদের একটু অবাক করার দৃশ্য দেখাই, এই যে এই ভলক্যানিক মাউন্টেনটায় দেখো, তোমরা খুব সহজেই বুঝতে পারবে এখানকার মানুষেরা রীতিমতো এখানে উইকেন্ড ট্রিপ করা হয়। দেখো এখানে এখানে ছোটখাটো ওখানে হোমস্টে বা হোটেল রয়েছে, এখান থেকে গাড়ি চড়ে দিব্যি সকালবেলা ধরো শুক্রবার তোমরা পৌঁছে গেলে আমার সাথে, তোমাদের কলেজের ফিল্ড হয়তো ভবিষ্যতে এখানেই হবে, তোমরা হয়তো বাচ্চা কাচ্চারা ছানাপোনারা কলকাতা থেকে একটা প্লেনে চড়লে, এরোপ্লেনে চড়ে সোজা চলে গেলে ইটালি, সেখানে গিয়ে এখানে এইরকম একটা শুক্রবার চলে গেলে ধরো, শুক্রবার পৌঁছে গিয়ে এখানে এই হোটেলে উঠলে, তারপর তোমাদের এইচওডি স্যার এবং সৈফুদ্দিন স্যার গাড়ি করে এখান থেকে তোমাদের শনিবার সবাইকে নিয়ে চলে গেলেন এই যে আমাদের এই কার পার্কিং জোনে, সই করে চলে গেলেন সব গাড়ি করে। এখানে গিয়ে তোমরা একটু খাওয়া দাওয়া করলে সকালবেলা, দিয়ে তারপর তোমরা আবার স্যারেদের নেতৃত্বে, আমিও থাকবো, আমিও যাব, স্যারেদের নেতৃত্বে তোমরা এখান দিয়ে দিব্যি হাঁটতে আরম্ভ করলে, হাঁটতে হাঁটতে এখানে গিয়ে ওখানে ওপরে উঠে গেলে, ওপরে উঠে গিয়ে এখান থেকে ছবি তুললে, সেলফি তুললে, এখানে কিছু তোমরা ডেটা কালেক্ট করলে, কিছু রক্স মিনারেলস কালেক্ট করলে, এখানে তোমরা টুরিস্ট সার্ভে করে নিলে একটি, এখানে গাছ কি কি ধরনের গাছপালা সেটা জেনে নিলে, আবার গাড়ি চড়ে, তাহলে সেটা কবে হলো, শনিবার হচ্ছে কিন্তু এটা, কেমন, শনিবার এখান থেকে আবার ফিরে চলে এলে, ফিরে আসার পথে এখানে এসে একটু হোটেল সার্ভে করে নিলে, হোটেলের মালিকদের সঙ্গে বা ওখানকার যারা দায়িত্বের কথাবার্তা বলে নিলে, রাত্রিবেলা এইখানটায় আমরা একটু আগুন টাগুন জ্বালিয়ে একটু গল্প গুজব করবো, দিয়ে আবার তারপরে রবিবার সোজা ওখান থেকে আবার একটা এরোপ্লেন চড়ে সোজা কলকাতায়, আর সোমবার থেকে আবার কলেজ, দিয়ে আবার এই কলেজের খাতা তৈরি করা হবে। বেশ ব্যাপারটা ভালো হলো না? দেখো তাহলে আমরা কত সহজে সেই জায়গায় না গিয়েও সেই জায়গায় একটা ভ্রমণও কমপ্লিট করে ফেললাম। তো এইটাই হচ্ছে এই রিমোট সেন্সিং জিআইএস এর একটা অদ্ভুত মাধুর্য। আরো তোমাকে এই ভূগোলকে কতটা গভীর ভাবে ভাবাতে সাহায্য করবে। দেখো তোমরা কেউ মাউন্ট এভারেস্টে চড়েছো? আমার মনে হয় তোমাদের এখনো সেই সুযোগ হয়নি, হয়তো ভবিষ্যতে তোমাদের মধ্যে যারা পাহাড় প্রেমী মানুষ হয়তো কখনো গেলেও যেতে পারো। তো চলো আমরা এবারে মাউন্ট এভারেস্ট ঘুরে আসি। এই মাউন্ট এভারেস্টে চলো গিয়ে, এই মাউন্ট এভারেস্টে গেলে আমরা পরে কি দেখতে পাবো? দেখো এই যে মাউন্ট এভারেস্ট, যেটা কিনা আমরা পড়ে এসেছি ছোটবেলা থেকে, একটি ভঙ্গিল পর্বত, যেটা তেথিস মহিখাত থেকে সৃষ্টি হয়েছে। এই যে ভঙ্গিল পর্বত, এই যে বাঁধ, এই যে ফোল্ডেড স্ট্রাকচার, সেই আমরা 9, 10, 11, 12 আজও আমরা পড়ে চলেছি, আরো গভীরভাবে জেনে চলেছি তোমাদের ইউনিক্লাইনাল স্ট্রাকচার, এই যে নানা রকমের ধরনের ফোল্ডেড স্ট্রাকচার গুলো। এই দেখো এখান থেকে কতটা সহজে তুমি এই ফোল্ডেড স্ট্রাকচার গুলো কি সুন্দর বুঝতে পারছো। আর তার চেয়েও বড় বিষয় হলো, দেখো এই তো আমরা এই যেখানে রয়েছি এই মাউন্ট এভারেস্ট, আমরা কোন রকম কষ্ট না করে এই হ্যাঁ তুমি বলতেই পারো আসল সৌন্দর্য কি যেটা আমরা ওখানে গিয়ে উপভোগ করতাম সেটা কি আমরা এখানে বসেই উপভোগ করতে পারবো? একদমই না। বাস্তবের সাথে এখানের পার্থক্য তো অবশ্যই, অনুভূতি উপভোগ সেটা থাকবেই, কিন্তু তোমার কাজের ক্ষেত্রে এটা তোমাকে অনেকটা সাহায্য করবে। এই যে দেখো আমরা এখন সবাই যতজন এই ইন্টার্নশিপের এই মুহূর্তে আমরা অনলাইনে রয়েছি, সবাই কিন্তু উই আর ইন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। আর এই ওয়ার্ল্ডের, পৃথিবীর একদম সর্বোচ্চ শৃঙ্গ থেকে আমাদের বাকি পৃথিবীটাকে ঠিক এমনটাই দেখায়। এবং যার প্রেমে পাগল হয়ে অনেক অনেক মাউন্টেনার বা পর্বতারোহী এখানে ছুটে যান, কেউ সুস্থভাবে ফিরে আসেন, কেউ বা ওখানে এতটাই ভালোবাসা থাকে সেই মানুষগুলো যেন ওখানে চিরনিদ্রায় আবদ্ধ হয়ে পড়ে। এইবারে এই বিষয়টা দেখো, এইটাই হচ্ছে মাউন্ট এভারেস্ট। আর এইটা এই যে পিক, এই যে চূড়াটা, এই চূড়াটার নাম হচ্ছে মাউন্ট লোৎসে। আমাদের বাঙালি পর্বতারোহী উনি ছন্দা গায়েন, উনি মহিলা পর্বতারোহী, উনি খুব কঠিন পরিশ্রম করে মাউন্ট এভারেস্টে পৌঁছেছিলেন। এবং এই মাউন্ট এভারেস্ট থেকে এই যেহেতু মাউন্ট লোৎসে আপেক্ষিকভাবে খুবই কাছে, তো ওনারা চেষ্টা করেছিলেন একেবারে আরেকটি পাহাড় সাবমিট করে ফিরবেন, কিন্তু দীর্ঘ পথ অতিক্রম করার ক্লান্তিতে এই যে এইখানে কোথায় উনি হারিয়ে যান আর খুঁজে পাওয়া যায়নি। তো এই বিষয়টা ভূগোলকে দেখো আরো কেমন গভীর ভাবে ভাবাচ্ছে না এটা, এই বিষয়টা। এই যে তোমাদের এখন একটি অসাধারণ বিষয় প্রত্যক্ষ করাই, তোমরা ভূগোলে পড়েছো হিমানি সম্প্রপাত, ইংরেজিতে বলা হয় অ্যাভালঞ্চ। দেখো এই মাউন্ট এভারেস্টে এই অ্যাভালঞ্চ ঘটছে, বিরাট বিরাট বরফের স্তূপ উঁচু থেকে নিচে পড়ছে, এক অদ্ভুত
ভয়ঙ্কর দৃশ্য, দেখতে যেমন ভয়ঙ্কর, সামনে থাকাও ভয়ঙ্কর, কিন্তু সেই অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্যটা তুমি এখান থেকে প্রত্যক্ষ করতে পারছো। শুধু তাই নয়, এইখানে বসে দেখো এই যে ফোল্ড, এই অসাধারণ একটা বিভিন্ন হিমালয় পর্বত যে ভাঁজ খেয়ে গেছে, এই অসাধারণ ফোল্ডেড স্ট্রাকচারটা কিভাবে এই জিআইএস রিমোট সেন্সিং এর সাহায্যে তোমার বুঝতে সুবিধা হচ্ছে। আরো অবাক করা কাণ্ড দেখো, তোমরা ভূগোলে পড়েছো ক্রেভার্স, যেগুলো হয় হিমবাহের মধ্যে দীর্ঘ দীর্ঘ ফাটল, এই যে এই সেই বিষয়, এই যে এইখানে এই বিষয়গুলো দেখছো, এই বিষয়গুলোই হলো সেই ক্রেভার্স, যেখানে পড়ে এবং এই যে এইগুলো এই বিষয়গুলো দেখো, এই বিষয়গুলো সমস্ত বিষয়গুলো হচ্ছে ক্রেভার্স। এবং এই অংশটা, বিশেষ করে এই অংশটাকে বলা হয় মাউন্ট এভারেস্টের ডেথ জোন, কারণ বিশেষ করে এই অংশটায় এত পরিমাণ অ্যাভালাঞ্চ হয়। এই অংশটায় দেখো, এগুলো সমস্তগুলো কিন্তু অ্যাভালাঞ্চের ফল। এই বড় বড় ক্রেভার্স যেগুলো থাকে, এগুলো ফাটলগুলো তৈরি হয়, আর এগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে হেলে পড়ে এবং ক্রমশ নিচে নেমে আসে। বহু পর্বতারোহী কিন্তু ক্রমশ হারিয়ে গেছেন এই ক্রেভার্সের মধ্যে পড়ে, বা এই অ্যাভালাঞ্চ বা হিমানি চক্রপাতের মধ্যে পড়ে। দেখো এই সেই ক্রেভার্স। আর তার চেয়েও যেটা অবাক করা বিষয়, যেটা এই মুহূর্ত থেকে তোমাকে ভাবাতে শুরু করবে, দেখো তোমরা নিজে চোখে, এই যে এই বিষয়গুলো দেখছো, এই বিষয়গুলোকে বলা হয় গ্লেসিয়ার। গ্লেসিয়ার মানে দীর্ঘ বরফের নদী। এই গ্লেসিয়ার, এই যে হিমালয়ের যে এই যে এভারেস্ট, যাকে কিনা বলা হয় এই পৃথিবীর থার্ড পোল, নর্থ পোল সাউথ পোলের পর একে এই বিষয়টি হলো থার্ড পোল, যেখানে এত পরিমাণ বরফ জমা রয়েছে। এবং সেই বরফ দেখো, এই যে এই বিষয়টা হলো আমাদের গ্লেসিয়ার, যে গ্লেসিয়ারটা আগে কিন্তু এত দূর পর্যন্ত বিস্তৃত ছিল, কিন্তু দীর্ঘ সময় ধরে পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস এফেক্টের ফলে এই পুরো গ্লেসিয়ারটা দেখেছো কেমন ভাবে গলে গেছে। এবং শুধু এর বেয়ার সারফেসটা, মানে যে ভেতরের যে পাথুরে অংশটা, সেটা কেমন বাইরে বেরিয়ে এসছে। আর যে গ্লেসিয়ারের বরফ গলে, এখানে তোমরা ভূগোল অনেক সময় পড়েছো, গ্লেসিয়ার লেক তৈরি হয়েছে। এটা শুধু একটুখানি অংশ নয়, কিন্তু দীর্ঘ এতটা অংশ গ্লেসিয়ার গলে গেছে। ক্যান ইউ ইমাজিন? এটা বোঝার চেষ্টা করতে পারছো, ফিল করার চেষ্টা করতে পারছো? তোমরা বইতে পড়েছো গ্লোবাল ওয়ার্মিং, তোমরা বইতে পড়েছো পলিউশন, বইতে পড়েছো গ্রিন হাউস এফেক্ট, কিন্তু তার প্রভাবটা শুধু উপলব্ধি করছো কি এই বছর একটু গরমটা বেশি পড়েছে, আর কি উপলব্ধি? কিন্তু দেখো এই 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 সাবজেক্টটার মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করতে পারছি যে এত বড় যে মহা বড় গ্লেসিয়ারটা, এটা প্রায় বেশিরভাগটাই গলে গেছে, এবং কেবলমাত্র এইটুকু অংশ রয়েছে। এবং যেটুকু অংশ রয়েছে সেইটুকু কিন্তু খুবই আজ রুগ্ন, খুবই আজ মানে পুরো ক্ষীরকায়। এটাও কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই বাকি অংশটুকুও কিন্তু আমরা সবাই দায়িত্ব নিয়ে শেষ করতে চলেছি, ধ্বংস করতে চলেছি। এর জন্য তুমি, আমি, আমরা সবাই দায়ী হতে চলেছি। এবং এই যে দেখো, কি আমার দৃঢ় বিশ্বাস কিছুটা হলেও এটা তোমার মনের মধ্যে প্রভাব বিস্তার করছে যে হ্যাঁ, সত্যি এই ঘটনাটা ঘটছে। শুধু এই গ্লেসিয়ারটা নয়, এর বাইরে যে কোনো গ্লেসিয়ার দেখো, এই গ্লেসিয়ারটা দেখো, দীর্ঘ এই গ্লেসিয়ারটা পুরোটা নষ্ট হয়ে গেছে। ভাবতে পারো কোথায় ঘটনাটা ঘটছে? এই এভারেস্টের মতো একটা সুউচ্চ পার্বত্য অঞ্চলে, যেখানে সারা বছর গড় তার টেম্পারেচার -40 ডিগ্রির কাছাকাছি, শীতকালে -70, সেইখানে এই ঘটনা ঘটছে। তাহলে তোমার আমার বাড়ির আশেপাশে সেই ঘটনাগুলো আরো কত গভীর ভাবে প্রভাব বিস্তার করছে। দেখো এই গ্লেসিয়ার পুরো শেষ, ধ্বংস, আজ সে মৃত। এই গ্লেসিয়ারটি দেখো, এটাও ধ্বংস, মৃত। শুধু খুব ইরেগুলার কঙ্কালটা যেন বাইরে বেরিয়ে রয়েছে। তোমার মনে কি এই বিষয়টা একটু ভাবাচ্ছে না, একটু কষ্ট দিচ্ছে না? আমার ধরিত্রী মাকে আমরা কিভাবে দায়িত্ব নিয়ে নষ্ট করছি। দেখো এখানে একটা এত বড় গ্লেসিয়ার যেটা পুরোটা ধ্বংস, এবং এত বড় একটা মস্ত বড় একটা গ্লেসিয়ার লেক তৈরি হয়ে গেছে। তো এই যে অ্যালার্ম, এই যে তোমাকে যে অ্যালার্ম দিচ্ছে যে প্রকৃতি ধ্বংস হতে যাচ্ছে, এই অ্যালার্মটা কার সাহায্যে বাজছে? এই টেকনোলজি জিআইএস রিমোট সেন্সিং, এইটার সাহায্যে এই অ্যালার্মটা আমরা বাজাতে পারছি। তো এইটা হলে দেখো, আমার দৃঢ় বিশ্বাস
ভূগোলকে আরো তোমাদের গভীরভাবে ভাবাতে সাহায্য করছে। এবং যতদিন তুমি বইয়ের পাতায় পড়ে এসেছিলে ক্লাইমেট কনজারভেশন, ভেজিটেশন প্রোটেকশন, ফরেস্ট প্রোটেকশন, আজকে তার প্রয়োজনীয়তাটা যেন আরো গভীরভাবে বিস্তার করছে। আমরা যে এত পরিমাণ পলিউশন করছি তার প্রভাবটা আমরা কোথায় লক্ষ্য করতে পারছি। দেখো, যদি এই জায়গায় এরকম ঘটনা ঘটে, তাহলে তোমার আমার বাড়ির পাশে কি ঘটনাটা ঘটে চলেছে কোনো ধারণাই আমরা করে উঠতে পারছি না। তো এই ধারণাটাই বোধহয় এই প্রযুক্তিটা তোমাকে সাহায্য করছে নাকি, যে ভাবতে বা ভাবাতে। নিজে ভাবো এবং তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ভাবাও যে আমরা ক্ষতি করছি, আমরা একটু সাবধান হতেই পারি। একজন ভূগোলের ছাত্র বা ছাত্রী হিসেবে, একজন সুনাগরিক হিসেবে এইটা কিন্তু আমাদের সকলের কর্তব্য। এই কর্তব্যটা করার জন্য আমাদের যে টেকনোলজিটা, জিআইএস, রিমোট সেন্সিং, এটাই আমাদের সাহায্য করবে আমাদের প্রকৃতিকে রক্ষা করা এবং ভূগোলকে ভালোবাসা। তো আমার মনে হয় এই বিষয়টা সম্পর্কে তোমাদের কিছুটা হলেও ধারণা পরিষ্কার হলো। আমি আজকে যেহেতু তোমাদের সাথে প্রথম আমার সাক্ষাৎ, যদিও সেটা অনলাইনে, তবুও সেই সাক্ষাৎ আমার মনে হলো আজকে আর বেশি আমরা দ্বিধায়িত করব না। আমরা যেটুকু শিখেছি, আমার বিশ্বাস তোমরা সবাই বিষয়টাকে আন্তরিকভাবে গ্রহণ করেছো এবং উপভোগ করেছো এবং পুরো বিষয়টাকে আনন্দ করে এনজয় করেছো। তো এইটুকুই আজকে আমার বলার। আমি আমি আবার আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শরীফুদ্দিন স্যার মহাশয়কে, এইচওডি স্যারকে, প্রিন্সিপাল মহাশয় স্যারকে এবং ভূগোল বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, শিক্ষক কর্মী এবং সর্বোপরি তোমরা স্নেহের ছাত্রছাত্রী, তোমরা এত সুন্দর একটা পরিবেশ আমাকে দিলে যাতে করে আমি আমার অভিজ্ঞতাটুকু তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে পারলাম। আমার বিশ্বাস আগামী সময়গুলো তোমাদের সাথে আরো ভালো সুন্দর মুহূর্ত কাটতে পারবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এভরিওয়ান। দ্যাটস ফ্রম হিয়ার। আমার আজকে এইটুকুই, ধন্যবাদ। ওভার টু ইউ শরীফুদ্দিন স্যার। স্যার, স্যার বোধহয় প্ল্যানে চলে গেছে নাকি, আমি একটু জাস্ট কল করছি। ঠিক আছে স্যার, আপনি যদি মানে আমার বিষয়টা আজ এই পর্যন্তই। তো আপনি বা আপনারা যদি স্যারের হয়ে কিছু বলেন, তাহলে আজকে আমরা অনুমতি নিই আজকের মতো বিষয়টা এখানেই সমাপ্ত করার। আমার কালকে আপনাদের কলেজে যাওয়ার জন্যই সমস্ত টিকিট রেডি রয়েছে। আশা করি ট্রেন ঠিকঠাক সময় থাকলে পৌঁছে যাব এবং পরশু থেকে সকলের সঙ্গে চেষ্টা করব খুব ভালো করে সময় কাটানো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ অয়ন বাবু, খুব সুন্দরভাবে আমিও ছিলাম সারাক্ষণ, খুব সুন্দর লেগেছে। আশা করি ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে এবং অনেক কিছু